আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা আছে যে একটা মেয়েকে কোনোভাবেই আপনি 2:1 কম দিতে পারবেন না। কম একবারও কিন্তু বলা নাই যে এখানে এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আপনি সবই দিয়ে দিতে পারেন। আপনি আপনার 2 সন্তানের মধ্যে আপনার ছেলের উপরে আপনি বিরক্ত, আপনার ছেলে আপনার কথা শুনে না, সে উল্টাপাল্টা চলে, সে আপনার প্রপার্টি নষ্ট করবে, আপনি তার উপরে ট্রাস্ট করতে পারতেছেন না, আপনি তারে বঞ্চিত করে পুরো প্রপার্টি আপনার মেয়েকে আপনি দিয়ে দিতে পারেন। এটা কি সম্ভব? অবভিয়াসলি পসিবল। আইনগতভাবেই তো আপনি দিতে পারবেন, আপনাকে তো বেআইনিভাবে কেউ দিতে বলবে না। শুধুমাত্র মেয়েরা যেন কোনোভাবে বঞ্চিত না হয় সেটার কারণে সূরা আল নিসাতে বলা আছে যে আপনি কোনোভাবে আপনি 2:1 নিচে মেয়েদেরকে দিতে পারবেন না। মানে বেশি দেয়া যাবে? সব দেওয়া যাবে, অফুরন্ত আপনি সবই দিয়ে দেন, কিন্তু নিচে দিয়েন না। এটা কিন্তু একটা লিমিট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের বাবা মারা যখন প্রপার্টি ভাগযোগ না করে মারা যায় তখন সবার আগে ভাইয়েরা সবার আগে টপ করে এসে পড়ে যে না, ইসলামে বলা আছে 2:1, এর বেশি দিলে তো আমাদেরই গুনাহ হবে, ব্যাপারটা এরকম, এর বেশি দেওয়া যাবে না। সো তুমি তখন আপনার বিভিন্ন হিসাব আসে, তোমাকে পড়ালেখানো করানো হয়েছে, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, এই হয়েছে সে হয়েছে, দেখো আল্লাহ এটা বুঝে শুনে হিসাবটা মিলাই দিছে, তুমি 2:1 পাইলেই তোমার সব দিক দিয়ে সমান হয়ে যাবে। বাবা মা ধরেন জীবিত কালেই দিয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এই বাবা মা ঝামেলাগুলো যদি বেশি দিয়ে যায় এটা কোনোদিন কেউ কোনো অবস্থায় চ্যালেঞ্জ করতে পারবে না। ইভেন আমার রিলেটিভদের এই মধ্যে দেওয়াটাও বলে অবৈধ যদি মানে সবার ঐক্যমতে না হয়। আপনার প্রপার্টি আপনি যার ইচ্ছা তারে দিয়ে দিবেন, কেন অবৈধ হবে? আপনার প্রপার্টির বাংলাদেশ সংবিধান অনুসারে, বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে আপনার প্রপার্টির একমাত্র মালিক আপনি। এর বাইরে যদি কেউ আপনার প্রপার্টিতে কোনোদিন হাত দিতে পারে সেটা হলো একমাত্র গভর্নমেন্ট। এটা যদি বলা হয় কোনো সার্কামস্টেন্সেস, মানে কোনো কারণে এইটা আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করি। যদি এরকম হয় যে আপনি প্রপার্টির মালিক, আপনার প্রপার্টি আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, যেমনি ইচ্ছা তেমনি দিবেন, এটা আপনি জীবিত থাকা অবস্থায় আইন সিদ্ধ। আপনি জীবিত থাকা অবস্থায় এটা হলো আপনার অধিকার, প্রপার্টির উপরে আপনার অধিকার। দলিলে লেখা থাকে যে যখন সরকারের কোনো প্রয়োজনে কোনো দরকারে প্রপার্টি লাগবে সে আপনার কাছ থেকে অ্যাকোয়ার করে নিতে পারে, আপনাকে রাজি খুশি করে, আপনাকে জোর করে না, ঠিক আছে? আর প্রপার্টির ব্যাপারে যেটা, যদি আপনার প্রপার্টি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো দাতব্য প্রতিষ্ঠান, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় আপনি যদি উইল করতে চান, তাহলে আপনি টোটাল প্রপার্টির 3/1 বেশি উইল করতে পারবেন না। উইল মানে এটা আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানকে করছেন, একটা স্কুল মাদ্রাসা এতিমখানায় করছেন। যদি আপনার সন্তানদেরকে আপনি করেন, আপনি 100% আপনি আপনার সন্তানকে হেবা করে দিতে পারেন। হেবা মানে তো বুঝছেন, গিফট, গিফট করে দিতে পারেন। এখন ধরেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আপনার ছেলের উপর আপনি খুবই বিরক্ত, আপনি আপনার 2 মেয়েকে হেবা করে দিবেন। এখন যদি এমন হয় যে আপনার 2 মেয়েকে আপনি হেবা করে না দিয়ে আপনি মরে গেলেন, তখন তো আপনার ছেলে আপনার মেয়েদেরকে 2:1 দিবে, এর বেশি দিবে না। আবার ধরেন আপনার ছেলে বাচ্চা নাই, আপনার 3টেই মেয়ে সন্তান। এই বিষয়টা আসতাম আমি, আপনি যেহেতু তুলেছেন। 3টেই মেয়ে সন্তান। এখন আপনি কোনো কারণে সামহাও আপনি চান না যে আপনার প্রপার্টি আপনার মারা যাওয়ার পরে আপনার ভাই বা আপনার অন্যান্য প্রিডিসেসরদের কাছে যাক, এটা আপনার মেরেই পাক, এটা আপনি চান যে আমি আমার কষ্টের আর্ন করা প্রপার্টি আমি আমার মেয়েদের মধ্যেই রাখতে চাই। কিন্তু যদি আপনি প্রপার্টিগুলো সর্টেড করে ভাগ করে মেয়েদেরকে হেবা করে দিয়ে না যান, তাহলে কিন্তু আবার আপনার ভাই বোন, ভাইয়ের বাচ্চা কাচ্চা সবাই কিন্তু চলে আসবে ইসলামিক নিয়ম অনুসারে। মেয়েরা কিন্তু বাবা মার পুরো প্রপার্টি 100 পায় না, সেখানে একটা অংশ কিন্তু বাবার অন্যান্য ওয়ারিসদের কাছে চলে যায়। এটা যাওয়ারও কারণ আছে ভাইয়া। এটার ওই তখনের ব্যাখ্যাটা যদি আপনি চিন্তা করেন, আমাদের এখন সোসাইটিতে মেয়েরা যতটুকু ক্যাপেবল, মেয়েরা যতটুকু অ্যাক্টিভ, মেয়েরা যতটুকু সচেতন, আগে কিন্তু ভাই একটা সময় মেয়েরা কোনো না কোনোভাবে চাচাদের উপরে, বাবার উপরে বা নিজের বড় ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট ছিল। এই যে 3টা বোন, ধরেন 3টা বোনকে রেখে তার বাবা মা মারা গেল, কোনো কারণে 3টা বোন সোসাইটিতে একা চলতে পারে না। তাদের প্রপার্টির একটা অংশ যদি তার চাচা বা তার পায়, চাচা তো ভাই পায়, তাহলে কিন্তু তার উপরে একটা দায়িত্ব চলে আসে এই 3টা বোনকে চালাইতে। ওইটা চিন্তা করে কিন্তু ওটা চালালো না, তারা কোনো দায়িত্ব নিল না, কিন্তু সম্পত্তির ভাগটা এসে চাইলো, তখন কি হবে? এটা তো ভাইয়া সোসাইটির নিয়মের পরিপন্থী একটা কাজ, ওটা তো ওদের দায়িত্ব। ইভেন কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফের মানে দেনমোহরের টাকা না দিয়ে মারা যায়, ওই হাজবেন্ডের বড় ভাই বেঁচে থাকলে তাকে কিন্তু ছোট ভাইয়ের বউয়ের দেনমোহরের টাকা দিতে হয়। মানে এটা হলো ওই ভদ্রলোকের ঋণ, এই ঋণ নিয়ে সে মারা গেল, তার দেখা গেল যে তার বড় ছেলে আছে, বাবা কোনোদিন টাকাটা দেয়নি, ছেলেকেও কিন্তু মাকে দেনমোহরের টাকাটা দিতে হয়। সো এইভাবে করে সিস্টেমটা করা ছিল যে কোনো অবস্থায় যেন একটা মেয়ে হেল্পলেস না হয়, তার উপরে যেন একটা ছায়া থাকে,
তার প্রপার্টির জন্য হইলেও যেন মানুষ তাকে দেখে, তার প্রতি একটা ইয়া থাকে। ওই জায়গা থেকে যদি আপনি মনে করেন যে না, আমি মারা যাওয়ার পরে আমার মেয়ে বাচ্চাদেরকে ছাড়া আমি কাউকে চাই না আমার কোনো প্রপার্টি নিয়ে ঝামেলা করুক, তাহলে অবশ্যই আপনাকে জীবন দশায় আপনার মেয়েদেরকে ওই প্রপার্টিগুলো 100-100 হেবা করে দিয়ে যেতে হবে। যদি আপনি পুরো প্রপার্টিটাই আপনার কন্যা সন্তানকে হেবা করে দেন, তাহলে এই ক্ষেত্রে এসে আপনার অ্যাবসেন্সে কেউ এসে কিছু ক্লেম করতে পারবে না। বাট আপনি যদি না রেখে চলে যান, তাহলে ওরা প্রত্যেকটা জায়গায় এসে হাত দিবে। আপনার স্থাবর, অস্থাবর, ব্যাংকের যা ক্যাশ লিকুইড টাকা, সব জায়গায় কিন্তু ওদের অংশ। কি আসলে মুসলিম আইনেও আছে, আবার আমাদের দেশে প্রচলিত আইনেও হেবা আছে? ওয়ার্ডটাই তো আসলে আমাদের মুসলিম আইন থেকেই আসছে। আমরা যদি এটাকে প্রচলিত আইনে বলি, তাহলে এটাকে তো বলবো আমরা গিফট বা দান করা। বাট হেবা ওয়ার্ডটাই কিন্তু আমাদের মুসলিম আইন থেকেই আসছে। হেবা করতে পারবেন আপনি, কিন্তু আবার বাইরের কাউকে করতে পারবেন না। হেবা আপনার ব্লাড রিলেশনের কাউকেই করতে হবে। আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার ওয়াইফ, আপনি তাদেরকেই হেবা করতে পারেন। আর উইল করতে পারেন আপনি বাইরের কোনো প্রতিষ্ঠান। অ্যাডাপ্টেড চাইল্ডের বিষয়টা কি? আচ্ছা, এটা হলো অ্যাডাপ্টেড চাইল্ড বাংলাদেশের মুসলিম আইনে বা আমাদের মুসলমান আইনে বা মুসলিম শরিয়া আইনে দত্তক বলে কোনো কিছু নাই। কিন্তু পালিত বলে একটা কথা তো ছিল, এটা আমাদের নবীজির আমল থেকেই তো আমরা শুনে আসছি। হ্যাঁ, কিন্তু এটা ইসলাম কখনো আপনার ওই যে ঔরজার সন্তান হিসেবে এটাকে ওই স্ট্যাটাসটা দেয় না। আপনি নিজেও অ্যাডাপ্টেড করে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে আপনি তাকে পালতে পারেন, সব করতে পারেন। যদি তাকে আপনি আলাদা করে কোনো প্রপার্টির অংশ দিয়ে না যান, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার ঔরজাত সন্তানরা তাকে ডাইরেক্ট ডিনাই করতে পারে। সে অধিকার হিসেবে কিন্তু কোনো কিছু যায় কোথাও ক্লেম করতে পারবে না। কিন্তু যদি আপনি আলাদা করে তাকে কিছু দিয়ে যান, তাহলে সে সেটা ভোগ দখল করতে পারবে এবং সে এনজয় করতে পারবে। আমাদের ইসলামে বলা আছে যে একমাত্র ঔরসজাত সন্তানই আপনার এজমালি প্রপার্টির মানে উত্তরাধিকার যেটা বলে। হ্যাঁ, ঔরসজাত মানে আপনার ওয়াইফের গর্ভে যে বাচ্চা হবে সেই একমাত্র আপনার ওই এজমালি প্রপার্টির অংশ পাবে। কিন্তু তাই বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পালক ছিল একটা সময়। সো পালক সন্তান মানে হলো আপনি খুব রেসপেক্টফুলি, খুব দায়িত্ব নিয়ে একটা বাচ্চার দায়িত্ব নিলেন, সে বাচ্চাকে পড়াশোনা করাইলেন, মানুষ করলেন, হয়তো বা আপনার নামটাও দিলেন। আপনার নামেই তার ভোটার আইডি কার্ড হলো, আপনার নামেই তার হলো, স্কুলের এডুকেশন হলো, সব হলো। কিন্তু আপনি মারা যাওয়ার পরে ও কোনোভাবে এসে ক্লেম করতে পারবে না। এই কাগজ দেখায় যে এটা আমার ভোটার আইডি কার্ড, উনি তো আমার বাবা ছিল, এখন ওনার 2 ছেলে মেয়ের সাথে আমিও অংশ পাবো। ওই ক্ষেত্রে যদি আপনার উত্তরাধিকারী যারা আছে, ওরসযাত্রা যদি তার ডিএনএ টেস্ট করার জন্য পাঠায় এবং ওখানে যদি প্রুভ হয় যে সে আসলে আপনার ডিএনএ না, তাহলে কিন্তু সে আপনার প্রপার্টির কোনো অংশই পাবে না। ডিএনএ কথা বলছেন, এটা কি আমাদের মুসলিম আইন বা আমাদের দেশের প্রচলিত আইন হ্যাঁ, সমর্থন এখন তো করে? অ্যাভেলেবেল হচ্ছে, এটা খুবই কমন। আমার নিজেরই এক্সপিরিয়েন্স আছে যে এরকম একদম একদম এক্সাক্ট নিয়ম, মানে একজন খুব ভদ্রলোক, সে খুবই প্রভাবশালী ছিল, তার নিজের সন্তানদের পাশাপাশি সে একটা বাচ্চাকে পড়ালেখা করে খুব ভালোভাবেই মানুষ করছে, এবং তার প্রত্যেকটা লিগেল ডকুমেন্টসে বাবার নামের জায়গায় কিন্তু তার নামই দেয়া। ওইটা চ্যালেঞ্জ করে ওই ছেলে কোর্টে যায় মামলা করছে যে প্রত্যেকটা প্রপার্টিতে আমি যেহেতু ছেলে সন্তান, আমি একটা বড় অংশ পাবো। তখন ওনার ঔরসজাত সন্তান যারা ছিল তারা সবাই কিন্তু কোর্টে ডিএনএ টেস্টের জন্য অ্যাপ্লাই করছে, কোর্ট ওই অ্যাপ্লিকেশন অ্যালাউ করছে এবং তাদের ডিএনএ টেস্টের রিপোর্টও আসছে যে সে আসলে ঔরসজাত সন্তান না, তাহলে সেই ক্ষেত্রে সে এটা ক্লেম করতে পারে না। যে সম্পত্তির মালিক, বাবা হোক মা হোক, তার সন্তানদের মধ্যে তিনি যেটা চাইবেন সেটাই ফাইনাল। উনি জীবিত থাকা অবস্থায় যেটা বলবে, সেটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা, যে এই কারণে আমি এই সন্তানকে বেশি দিলাম, এই সন্তানকে কম আসলে বেসিক্যালি আমি একটা কথা বলি, আপনি যখন প্রপার্টির মালিক হবেন, আপনার প্রপার্টিটা আপনি কাকে দিবেন, কাকে দিবেন না, কিভাবে ভাগ করবেন, কতটুকু দিবেন, সেটা সম্পূর্ণ কিন্তু 100% জুরিসডিকশন আপনার। এই ক্ষেত্রে আপনি যদি একজনকে 80 ভাগ দিয়ে দেন, আরেকজনকে যদি 10 ভাগ দেন, সে কিন্তু কোথাও যে কোনো ফোরামে সে কিন্তু প্রশ্ন করতে পারবে না। আইন তাকে একটা কথাই বলবে যে প্রপার্টিটা কার, আপনার বাবার। আপনার বাবা আপনাকে দেয় না, তো আপনার কি করার আছে? আপনি নিশ্চয়ই এতই যোগ্য সন্তান ছিলেন যে আপনাকে কম দিয়ে গেছে। সো এখানে কোনো চ্যালেঞ্জ করার কোনো জায়গায় কিন্তু না। এইখানে কিন্তু একটা অভিযোগ যেটা আমরা শুনি সব সময়, যেই সন্তানটা দূরে ছিলেন, পেশাগত কারণে হোক, তার লেখাপড়ার কারণে হোক, উনি দূরে ছিলেন, দেখা যায় তার অভিযোগ যে যেই সন্তানটি আমার যে ভাই বা বোন কাছে ছিলেন সেই লেখায় নিচ্ছে। এই ক্ষেত্রে মামলাগুলো যেগুলো হয়, যে ধরেন যে সন্তানটা মার কাছে থাকে শেষ বয়সে, মা ধরেন অসুস্থ, মা মাঝে মাঝে ডিমেনশিয়া হয়ে যায়, সে মাঝে মাঝে মনে রাখতে পারে, মাঝে মাঝে মনে রাখতে পারে না, এরকম কিছু ব্যাপারও কিন্তু হয়। একটা সন্তান দূরে, সে মাকে হয়তো বা মাঝে মাঝে টাকা পয়সা পাঠায় কিন্তু দেখাশোনা করে না। একটা সন্তানের পুরো ফ্যামিলি মিলে মাকে দেখাশোনা করে, মাকে রাখে, টেক কেয়ার করে, সব কিছু করে। মারা যাওয়ার পরে হঠাৎ করে শোনা যায় মা যখন মারা গেল বা বাবা যখন মারা গেল, যেই সন্তানের ঘরে বাবা মা ছিল, যে টেক কেয়ার করছে, সে হঠাৎ করে একটা দলিল বের করে
ভাই বোনদের সামনে যে দেখো মা মারা যাওয়ার আগে, বাবা মারা যাওয়ার আগে মার প্রপার্টিটা মা কিন্তু আমাকে দিয়ে গেছে, বাবারটা কিন্তু বাবা আমাকে দিয়ে গেছে। এটা আমরা অনেক দেখি। সেই ক্ষেত্রে যেই ভাই বোনরা এই প্রপার্টি থেকে বঞ্চিত হয় তারা কিন্তু কোর্টে যে মামলা চ্যালেঞ্জ করতে পারে ওই হেবা দলিলটা, কিন্তু এখানে গ্রাউন্ড খুব লিমিটেড। ওইখানে যে ভাই বোনরা এই হেবা দলিলটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যে মামলা করবে তাদের কিন্তু কোর্টকে 100% প্রুফ করতে হবে যে তার মা তখন ডিমেনশিয়ার পেশেন্ট ছিল বা আপনার পার্কারসন ছিল, মানে সে হাত পা কাঁপতো বা সে মানুষ ভুলে যেত, সে মাঝে মাঝে অপ্রকৃতস্থ হয়ে যেত, বা তার মেডিকেলের কাগজপত্র দিয়ে হলেও কোর্টকে প্রুফ করতে হবে যে সে রেগুলার ডিমেনশিয়ার পেশেন্ট ছিল এবং ডিমেনশিয়ার ওষুধ খেত। মানে এমন কোনো কিছু দিয়ে বুঝাইতে হবে যে তার মাঝে ওই প্রপার্টিটা তাকে দিয়ে গেছে, সে না বুঝে দিছে। যদি সে প্রমাণ করতে না পারে অন্য ভাই বোনরা যে না বুঝে দিছে, তাহলে কিন্তু ওই ক্লেম আর টিকবে না, প্রপার্টি কিন্তু ওই ভাইয়েরই থেকে যাবে। তাহলে আইন তো খুব সহজ, আপনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, তাহলে এত মানে ডিলে হয় কেন? ভাইয়া আমার যেটা মনে হয় যে এখানে পার্সোনাল রেশারেশিটা অনেক বেশি থাকে, এবং কিছু মানুষ আছে যারা সহজ জিনিসটাকে জটিল করে ফেলতেও খুব পছন্দ করে। যেমন আমি আপনাকে বললাম, এখানে অনেক ভাই বোন কিন্তু আমরা পাই যারা কিন্তু জানে যে আমার মা আমার এই ভাইটাকে আসলেই পছন্দ করত, এই কারণেই সে শেষ বয়সে আমার এই ভাইয়ের কাছেই থাকতে চাইছে। আচ্ছা, লাভ অ্যান্ড এফেকশন থেকে আমার ভাইরে অথবা আমার মা তার প্রপার্টিটা দিয়ে গেছে, এটা কিন্তু জানে অন্যান্য ভাই বোনরা। কিন্তু ওই ভাইটা যেন আরো 5-10 বছর এই প্রপার্টিটা আরামে এনজয় করতে না পারে, সেজন্য কষ্ট পায়। আচ্ছা তুই নিছিস, তোকে দেখে নিচ্ছি আমরা, জেদের ভাত, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুই ঘুর, আমরা 5 বছর ঘুরি, তুইও ঘুরতে থাক, তোর এত আরাম হবে না। এইভাবেই কিন্তু ভাইয়া টাইম টু টাইম মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে চলে। কিন্তু মানুষ যদি বুঝে নেয় যে না আমার মা তো আসলে দুর্বলই ছিল আমার এই ভাইয়ের ক্ষেত্রে, তাহলে উনি হয়তোবা দিয়ে গেছে, এটা নিয়ে আমাদের ঝামেলা করে লাভ নেই। একটা ব্যাখ্যার ব্যবস্থা থাকা যেতে পারে না যে এই কারণে এই সন্তানকে একটু বেশি দেওয়া হয়েছে? না, এটা হলে তো ভাই আবার যে প্রপার্টির মালিক তার উপর আবার একটু অন্যায় হয়ে যায় না? তার স্বাধীন চেতায় আবার একটু হাত আসে না যে আমার প্রপার্টি আমি দিছি, কেন আমি ব্যাখ্যা দিব? না, এটাও তো ঠিক না যে আমার প্রপার্টি আমি যা ইচ্ছা তাই করব। মানে আমি সম্পত্তির মালিক, এটা কেন আমি বলি, মানে কিছু কিছু জায়গায় কিন্তু মানে আপনি যদি মানে সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করেন তাহলে কিন্তু ভাইয়া প্রপার্টির মালিকানা যে মালিক তার উপরে থাকাটা কেন ওয়াইজ? কারণ একটা সময়ের পরে মানুষ যখন দুর্বল হয়ে যায়, মানুষের যখন অনেক বয়স হয়ে যায়, তার ছেলেরা কিন্তু তার ওই জায়গাটাতে চলে যায়, স্ট্রেংথের জায়গাটাতে চলে যায়। আমরা কিন্তু পার্সোনালি অনেক মামলায় দেখি যে 2-3জন ছেলে মিলে বাবাকে এত টর্চার করতে থাকে, নট ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, এমনভাবে চাপতে থাকে, এমনভাবে টর্চার করতে থাকে, মানুষটা আসলে তখন খুব একটা বাচ্চার মতো দুর্বল হয়ে যায়। সো সেই ক্ষেত্রে ওই পাওয়ারটা তার কাছে থাকলে তার একটা স্বস্তি থাকে যে তোমরা আমার সাথে এরকম করতেছো, আমি কিন্তু দিব না, আমি কিন্তু এইভাবে তোমাদেরকে বঞ্চিত করব। কিন্তু ছেলেদের কিন্তু আবার ওই প্রপার্টির উপরেও লোভ আছে। সো তারা কিন্তু ওই একটা জায়গায় লোভের কারণে হলেও কিন্তু তারা একটা মার্জিন টানার চেষ্টা করে। বাট আপনি যদি এটাকে খুব বেশি ফ্লেক্সিবল করে দেন এবং একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা যদি মালিককে করে দেন, তখন মালিকের কিন্তু ওই জায়গাটা আর থাকবে না। তখন ছেলেরা বলবে যে আরে তুমি যা করো করো, আইন তো আমাকে এখানে তোমাকে অ্যাকাউন্টেবল করার একটা সুযোগ দিছে। সো ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা এই কারণেই কিন্তু আসলে করা হয়নি। কারণ আপনি আজকে আপনার বয়স থেকে চিন্তা করতেছেন, আজকে থেকে 20 বছর পরে বিষয়টা কিন্তু একদমই ডিফারেন্ট হয়ে যায়। আমরা অনেক দেখি যে একটা খুব রাগী হুমকি দুম্বি করা মানুষ বয়সের ভারে এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যে তার ছেলেরাই তার ওই হুমকি দুমকি জায়গায় চলে গেছে। সো এই জায়গায় আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমার মনে হয় যে না, ওই একচ্ছত্র অধিকারটা আসলে মালিকেরই থাকা উচিত। তাহলে অনেক কিছুর সমাধান হবে। হ্যাঁ, জটিলতা কমে যায় অনেক। অবশ্য সব আইনই মানে যদি আইনের মতো থাকে তাহলে তো অবশ্যই ভালো। হ্যাঁ, আর একটা ব্যাপার হলো আইনগুলো তো তৈরি করা হয় এমনভাবে যে আপনার আইনের প্রপার ব্যাখ্যা যত হবে, যত আলোচনা হবে, যত ব্যাখ্যা হবে, যত প্র্যাকটিস হবে, আইন কিন্তু তত বেশি পরিশোধিত হয়। যত দিন যায় আইন কিন্তু পরিশোধিত হয়। আজকে এই বছর যদি এখন একটা আইন হয়, সে আইনে কিন্তু কিছু দুর্বলতা থাকবে, কিছু লুফল থাকবে, কিছু কারেকশন আসলে করতে হবে। এই কারেকশনটা কিন্তু আপনি এখনই টেবিলে বসে করতে পারবেন না। এটা করতে হলে এই আইনটাকে বাজারে ছেড়ে দিতে হবে, মার্কেটে ছেড়ে দিতে হবে। আইনটা 5 থেকে 10 বছর মার্কেটে চলবে, ইমপ্লিমেন্টেড হবে, সবার মাঝে যাওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু ওইখান থেকে আমরা যারা প্র্যাকটিস করি আমরা বুঝতে পারবো যে এখানে 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 প্রবলেম হচ্ছে, এগুলো আসলে কনসিল করা উচিত বা এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত। এই কারণে কিন্তু প্রায় সময় দেখবেন যে আইনের চেঞ্জেসগুলো আসে। পারিবারিক আইন, ব্যক্তিগত আইন, ডিজিটাল আইন, সাইবার ক্রাইম, এই বিষয়গুলো নিয়ে পুলিশি সহায়তা, বিস্তর আলোচনা আমরা ইতিমধ্যে অনেক সময় নিয়ে ফেলেছি। আমি আর একদিন বসবো এই সব আইন নিয়ে আপনার সঙ্গে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। আমরা অবশ্যই মানে এই যে অন ক্যামেরাই বলছি যে এই বিষয়গুলো নিয়ে আরেকদিন ইনশাআল্লাহ আপনি আমিও যদি চাই, সময় কারণ দেন, আমার মনে হয় মানুষ যত জানবে মানুষ ভুল তত বেশি কম করবে। কারণ আপনি বলছিলেন সবকিছুর আইন আছে এদেশে, তো এত আইন একজন সংবাদকর্মী হিসাবে আমারই ধারণা ছিল না। আসলে আপনি দেখেন আমাদের দেশ স্বাধীন হয়েছে মাত্র 57-58 বছর, সেই তুলনায় আমাদের কি পরিমাণে যে আইনের প্রোটেকশন আছে আমাদের সাধারণ মানুষ কিন্তু জানে না। আর আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি, আমি একটু বলি, আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিসটা কিন্তু চার দেয়ালের মাঝখানে। আর কোর্টে যেহেতু ক্যামেরা ট্যামেরা সব কিছুর একটা রেস্ট্রিকশন থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই জিনিসটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মতোই হয় কোর্টের ভিতরে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যত বেশি মিডিয়াতে আলাপ হবে, যত বেশি পাবলিকের আলোচনা হবে, আমরা যত বেশি বলবো, মানুষ কিন্তু তত বেশি জানবে। আর মানুষ যত বেশি জানবে মানুষ ভুল তত কম করবে। না জেনে তো ভুল মানুষের বাড়তেই থাকে, তত তত আইনি সহায়তা পাবে, আইনের প্রতি আস্থাশীল হবে আর কি। কারণ মানে আপনি হয়তোবা স্বীকার করবেন, আমরা জানি আমাদের তো বেশি মানুষের কাছাকাছি থাকতে হয়, যেতে হয়। আসলে আমাদের দেশের সাধারণ মানুষ আইনের প্রতি যে আস্থা, সেটার পরিমাণ খুব একটা সন্তোষজনক না, এবং তারা জানেও না আসলে কোন কিসের জন্য কোথায় যেতে হয়। আসলে যে এত সেল আছে, এত উইন্ডো আছে, এত জায়গা আছে, এত ফোরাম আছে, সেটাও তারা জানে না। এই জন্য আপনাদেরও ভূমিকা আছে, মাঝে মধ্যে আমাদেরকে সময় দিলে আমরা প্রচারটা করতে পারি। মানুষ যেহেতু প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, আমিও চাই আপনাদের মাধ্যমে সবাই একটু আইনগুলো খুব ভালোভাবে জানুক। আরো অন্তত একদিন আপনার সঙ্গে বসে বাকি যে আইনগুলোর কথা বললাম এগুলো খুবই, কারণ ডিজিটাল বা সাইবার এগুলো খুবই এখন প্রয়োজনীয়। আর আমাদের ইয়াং জেনারেশনের জন্য এটা জানা খুবই দরকার, কারণ তারা অনেক বেশি ভিক্টিমাইজড হচ্ছে, ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। কিন্তু গভর্নমেন্ট এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে ব্ল্যাকমেলের শিকার না হওয়ার জন্য, সেটার জন্য কোথায় যেতে হবে তারা কিন্তু জানে না। ধন্যবাদ। জি, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়গুলো বললাম আমরা আরেকদিন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন।